ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। আপনারা জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আর মধ্যে সময় মাত্র 3 দিন, 5 নভেম্বর ভোট। এর মধ্যে আগাম ভোট পড়তে শুরু করেছে। ভোট পড়েছে প্রায় 7 কোটি, 6 কোটি 80 লাখের মতন ভোট পড়ে গিয়েছে। তো আমরা আমেরিকার নির্বাচনের পাশাপাশি আমরা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আজ কথা বলবো। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আমেরিকার একাংশ এবং আমেরিকার মিত্রদের মধ্যে এত ভয় কেন কাজ করে বিষয়টি নিয়ে কথা বলবো। আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার, আমার সঙ্গে আছেন সাংবাদিক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগতম। সেলিম খান, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আমরা কথা বলবো। তার আগে আপনার কাছে একটু জানতে চাই যে ডোনাল্ড ট্রাম্প, যাকে আমরা নানা সময় নেতিবাচক ভূমিকায় দেখি, তারপরও এর জনপ্রিয়তা এত কেন? এটা একটা বেশ বড় ফ্যালাসি যে একজন পলিটিশিয়ান সম্পর্কে এত নেতিবাচক কথাবার্তার পরেও এবং তার দোষের কোনো সীমা নেই এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে, তারপরেও আমেরিকানদের মধ্যে ট্রাম্প জনপ্রিয়। এটি অবশ্যই একটা বড় কৌতুকেরও বিষয়। যেরকম ধরুন কিছু কিছু জনপ্রিয়তার কারণ হচ্ছে অন্যজনের প্রতি ভয়। যেরকম কমলা হ্যারিসকে বলা হচ্ছে, ট্রাম্প এবং তার দলের লোকেরা প্রচার করছেন যে কমলা হ্যারিস একজন মার্কসিস্ট এবং তিনি একজন কমিউনিস্ট আর কি। তো কমিউনিস্ট বললে আমেরিকানদের মধ্যে দীর্ঘ যে শীতল যুদ্ধের সময়কার সেই কাল থেকে এক ধরনের কমিউনিস্ট ভীতি কিন্তু তাদের মনোজগতে জাগিয়ে তোলা হয়েছে। সুতরাং কমলা হ্যারিসকে যখনই বলা হয় যে তিনি একজন মার্কসিস্ট এবং তিনি আমেরিকা যেভাবে গড়ে উঠেছে সেই আমেরিকাকে তিনি ধ্বংস করে দেবেন, তিনি সাধারণ মানুষদের জন্য দেদারসে অর্থ খরচ করে তিনি পুরো দেশটাকে ছারখার করে দেবেন, এরকম একটা প্রচার কিন্তু আছে। 2 নম্বর হচ্ছে যে ট্রাম্প যে প্রচার করেন যে মেক আমেরিকা গ্রেট এগেইন, মাগা, তার যে স্লোগান, এই স্লোগান কিন্তু আমেরিকানরা কিছুটা হলেও গিলেছে বলা যায়। যে তারা মনে করে হ্যাঁ, ট্রাম্পের ক্ষমতা আছে যে আমেরিকাকে আবারও তার সম্মানের জায়গায়, আরও বড় জায়গায় ফেরত আনা, শুধু বড় জায়গায় না, আরও উচ্চতর জায়গায় পৌঁছে দেয়া, এই একটা বিষয়ের পাশাপাশি এর পাশাপাশি তৃতীয় আর একটা পক্ষ আছে। তৃতীয় আর একটা পক্ষ হচ্ছে যে আরে ভাই, দেখলাম তো যে ডেমোক্র্যাটরা কি করে, বাইডেন তো 4 বছরে দেখালো কি করে, তাহলে আমি একটা ট্রাম্পকে ভোট দিয়ে দেখি না, যে একটা ক্যালকুলেটিভ রিস্ক, একে বলে ক্যালকুলেটিভ রিস্ক। তো এই ক্যালকুলেটিভ রিস্ক তারা এই একটা অংশ নিতে চাচ্ছে। সেই অংশের বক্তব্য আবার অন্যরকম। সেই অংশের বক্তব্য হচ্ছে যে ট্রাম্প তাদের কাছে কোনো এমন ব্যক্তি না যার সঙ্গে তারা কাজ করতে পারেন। ট্রাম্প এমন কোনো ব্যক্তি না যিনি তার সন্তানের জন্য আদর্শ হতে পারেন, কিছুই না। কিন্তু তারপরেও তিনি ট্রাম্পকে একটা সমর্থন করতে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে অনেকটা সেই মন্দের ভালোর মতো, যে ট্রাম্প তাদের কাছে এই মুহূর্তে মন্দের ভালো। আপনি দেখেন যে ট্রাম্প নিজে 1980 সালে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে বলেছিলেন যে পলিটিক্স করে সবচেয়ে মিথ্যাবাদী, খারাপ লোকেরা, ঠিক আছে, সবচেয়ে নোংরা লোকেরা। এখন তিনি যে কথাটা 1980 সালে, আজ থেকে 44 বছর আগে বলেছিলেন, সেই কথাটা কিন্তু তার প্রতি, তার উপরেই ঠারে ঠারে ফিরে আসছে এবং তিনি কিন্তু এইটার থেকে, এই জিনিস থেকে মুক্তি পাওয়া, এই বিশেষণ থেকে তার মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। কারণ তার কাজ কর্ম কোনোটাই ট্রাম্পের স্বাভাবিক না। একজন পলিটিশিয়ানকে অনেকভাবে, বিশেষত আমেরিকার প্রেসিডেন্টের মতন পদে যারা দাঁড়ান, তাদেরকে কিন্তু আমেরিকার গণমাধ্যম থেকে শুরু করে আমেরিকার সাধারণ মানুষ, আমেরিকার ইন্টেলিজেন্স সবাই ভয়ঙ্করভাবে পরীক্ষা করে। একটা বলা যায় যে ইটস এ বিগ ল্যাবরেটরি, যে ল্যাবরেটরিতে প্রতি মুহূর্তে আপনাকে পরীক্ষা করা হয় যে আপনি কেমন ব্যক্তি। কিন্তু ট্রাম্প হচ্ছেন যে সেই শিশুকাল থেকে ট্রাম্প হচ্ছেন একজন আনপ্রেডিক্টেবল পারসন, যাকে আপনি বলতে পারেন উনি কালকেই কী করবেন। উনি স্কুল জীবনে ভালো পড়াশোনা ছিলেন, কিন্তু পড়াশোনা করতে গিয়ে স্কুলে অভব্যতা করার জন্য স্কুল থেকে তাকে ছাড়িয়ে আনতে হয়, তারপরে তাকে আর্মি স্কুলে ভর্তি করতে হয়। যে তাই ট্রাম্পের জীবন এইরকমই। ট্রাম্প ধরেন যে 3-3টে বিয়ে করেছেন, তার মধ্যে 2টো টেকেনি, একটি এখনও টিকে আছে। তো এই যে টেকেনি, হ্যাঁ, 3টে বিয়ে করেন, নিশ্চয় হয়তো দোষের না, কিন্তু আপনি দেখেন তার হচ্ছে যে ওই নারীদের সঙ্গে উনি মানিয়ে চলতে পারেননি, বা ওই নারীরা, ট্রাম্প এমন একজন ব্যক্তি যে ওই নারীরা তার সঙ্গে মানিয়ে চলতে পারেননি, ফলে তারা বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন।
তো এইরকম একদম আনপ্রেডিক্টেবল ব্যক্তি, অজনপ্রিয়, মানে এতগুলো তার মধ্যে নেতিবাচক ভাব থাকা সত্ত্বেও তিনি যে আমেরিকায় বিপুল জনপ্রিয় এবং ধরেন অনেকে বলছেন যে তিনি ভবিষ্যৎ প্রেসিডেন্ট হতে চলেছেন, তো এইটা একটা আসলেই বড় ফ্যালাসি বলা যায়। মানে এর ব্যাখ্যা দেওয়াটা আসলেই খুব কঠিন। সেলিম খান, মানে আপনি যেমনটি বলছিলেন নেতিবাচক বিভিন্ন বিষয় আপনি তুলে ধরলেন, পাশাপাশি জনপ্রিয়তার কথাও বললেন। আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত যতটুকু জানি যে জরিপগুলো বলছে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমেরিকা আসলে যদি ট্রাম্প জয়ের দিকে যায়, ট্রাম্প যদি জিতে যায়, আমেরিকা কি নিজের মধ্যে গুটিয়ে যাবে? এটা একটা বড় প্রশ্ন, যেটা মানে খুবই, বিশেষত আমেরিকার সংবাদ মাধ্যম এবং যারা কি বলবো থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করেন, বা আমরা যারা সুশীল সমাজ বলি, বা সে দেশে এই ধরনের লোকজন, প্লাস হচ্ছে যে আমেরিকার যে মিত্র যারা, বিশেষত পশ্চিম ইউরোপ, তারা কিন্তু প্রত্যেকেই ভয় পাচ্ছে। কোন জায়গাটায় ভয় হচ্ছে যে আমেরিকার অর্থনীতি কিন্তু একটা ঈর্ষণীয় যে কোনো দেশের কাছে, যে পরিমাণ মানে শক্তিশালী আমেরিকার অর্থনীতি, যে ডলারের উপর সারা বিশ্ব নির্ভরশীল, মানে কোন জায়গায় সে নেই। সেই জায়গায় ট্রাম্প কি করতে চলেছেন? ট্রাম্প বলছেন যে তিনি যে কোনো বিদেশ থেকে যে কোনো পণ্য আসার উপর আমদানি শুল্ক বসাবেন, এবং 20% কমে না। কেন তিনি এই যে, তাহলে ভয়ের কি আছে? একটা দেশ তো আমদানির উপর শুল্ক বসাতেই পারে, ভয়ের কি আছে? ভয়টা হলো যে আমেরিকা সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে যে মুক্তবাজার অর্থনীতির নাম দিয়ে যে অর্থনীতি চালু করেছে, এই IMF, বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO, এদের সবার মাধ্যমে যে সারা বিশ্বে যে একটা বাণিজ্য বা মুক্তবাজার অর্থনীতির নামে যে অর্থনীতি চালু হয়েছে, ট্রাম্প সেই জায়গা থেকে, তার মূল চালিকা শক্তি তো আমেরিকা, ট্রাম্প সেই জায়গা থেকে আমেরিকাকে ফেরত আনতে চাচ্ছেন, যে তার নিজের দেশে মানে তারাই পণ্য উৎপাদন করবেন, তার দেশের লোক দেশে তৈরি পণ্য ও ব্যবহার করবে, এবং দেশের লোক এই পণ্য ব্যবহার, তাদের উৎপাদিত পণ্যই শুধু ব্যবহার করবেন না, বাইরের কোনো পণ্য তিনি আসতে দেবেন না। তিনি মেক্সিকো থেকে বহু বড় বড় গাড়ি কোম্পানি মেক্সিকোয় গাড়ি উৎপাদন করে, কারণ তাদের খরচটা কম হয়, কারণ সেখানে শ্রমিকের কস্ট, অন্যান্য কস্ট কম। কিন্তু তিনি বলছেন যে এখানে তিনি 200 থেকে 500% পর্যন্ত মেক্সিকো থেকে গাড়ি আসার উপর ট্যাক্স বসাবেন। চীনা পণ্যে আপনি যদি আমেরিকায় যান বা আমেরিকা কারোর সাথে কথা বলেন, চীনা পণ্যে 6 লাখ পুরো আমেরিকার বাজার। যে কোনো জিনিস, খুব ছোটোখাটো জিনিস থেকে মানে বড় জিনিস পর্যন্ত সবই চীনের তৈরি বলতে গেলে। সেইখানে তিনি বলছেন যে মানে শুধু 20% না, মানে পারলে 2000% পর্যন্ত তিনি ট্যাক্স আরোপ করবেন। এইসব জায়গায়, এই যে মেক্সিকো বলি বা আপনার চীন বলি বা অন্য যে কোনো দেশে বলি, এই জায়গায় এই যে আমেরিকান পণ্যগুলো আসে, এই আমেরিকান পণ্য কিন্তু নিয়ে আসছে, বিনিয়োগটা কিন্তু করেছেন আমেরিকান ব্যবসায়ীরাই, যারা যে সেখানে সস্তা বাজার, সেখানে সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নানা কিছু নিয়ে সস্তায় পণ্য উৎপাদন করে আমেরিকার বাজারে চড়া দামে বিক্রি করে এবং বিরাট লাভ করে। তাহলে আলটিমেটলি কিন্তু লাভবান হয়েছে কিন্তু আমেরিকান পুঁজিপতিরা বা আমেরিকান ব্যবসায়ীরা। সেই জায়গায় কিন্তু ট্রাম্প ঘা দিতে চাচ্ছেন। যে সেলিম খান, আপনি যেমনটি বললেন, এই জায়গাটায় আমরা যদি জানি, আপনিও জানেন যে ট্রাম্প এর আগেও একবার আমেরিকার ক্ষমতায় ছিলেন, তখন আসলে এমন কিছু কি করেছিলেন কিনা, কিংবা সেই শাসন আমলটা কেমন ছিল, আপনার কাছ থেকে ছোট করেই জানতে চাই। ট্রাম্পের ওই শাসন আমলটা কিন্তু মানে সবচেয়ে বলা হয় যে তিনি চীনের সঙ্গে কিন্তু বাণিজ্যিক সংঘাতটা কিন্তু তিনি শুরু করেছিলেন, কিন্তু চীনের সঙ্গে যুদ্ধ বাঁধানোর মতন সংঘাতে কিন্তু তিনি যেতে চাননি। তিনি চীনকে টাইট দিতে চেয়েছিলেন, তিনি চীনকে আটকে দিতে চেয়েছিলেন, চীনের অর্থনীতি পঙ্গু করার রাস্তায় কিন্তু তিনিও হাঁটতে চেয়েছিলেন। কিন্তু তিনি চীনকে আপনার একেবারে তার সঙ্গে যুদ্ধাঙ্গেই মনোভাব নিয়ে একেবারে যুদ্ধ প্রস্তুতি, যেটা আমরা দুদিন আগেও একটা ভিডিওতে আলোচনা করছিলাম যে চীন আমেরিকার যুদ্ধ প্রায় আসন্ন কিনা, সেখানে আমেরিকানরা প্রস্তুতি নিচ্ছে, চীন প্রস্তুতি নিচ্ছে, এরপরে হয়তো আমরা এ বিষয়ে আরও কথা বলবো। তিনি সেই জায়গায় যেতে চাননি। 2, যদি ট্রাম্পের সময় দেখেন, তাহলে ট্রাম্পের সময় কিন্তু সারা বিশ্বে আমেরিকা কোনো জায়গায় যুদ্ধে জড়ায়নি, বরং ট্রাম্প চাপ দিচ্ছিলেন যে আমেরিকান সৈন্যরা বিদেশে যেসব মাটিতে যে জায়গায় আছে সেটা
আফগানিস্তান হোক, ইরাক হোক, সেখান থেকে দেশে ফেরত আনার জন্য। তিনি চাননি, তার বক্তব্য ছিল যে আমেরিকার কোনো সৈন্য যেন বিদেশের মাটিতে মারা না যায় এবং তাদের কফিন যেন দেশে ওইভাবে না নিয়ে আসতে হয়। তিনি এই জায়গায় এই কথা বলে কিন্তু জনপ্রিয়তা পেয়েছিলেন। 3 নম্বর, আমরা সবচেয়ে পৃথিবীর মানে কি বলে উত্তপ্ত বা সংঘাতময় এলাকা বলা হয় মিডল ইস্টকে, মধ্যপ্রাচ্য। এখন তো তার প্রমাণ আপনি দেখতে পাচ্ছেন যে ইসরায়েল প্রতিনিয়ত হামলা চালাচ্ছে, সেখানে গাজায়, লেবাননে সর্বত্র নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। ইরানের জড়িয়ে পড়ার একটা মানে আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু সেই জায়গায় আপনার কিন্তু ট্রাম্প প্রশাসন কিন্তু একটা বুদ্ধি বের করেছিল যেটাকে বলা হচ্ছে যে আব্রাহাম অ্যাকর্ড। এই আব্রাহাম অ্যাকর্ড কিন্তু বেশ কিছু দেশ, যেরকম আমি বলি যে ইউনাইটেড আরব আমিরাতস বা সংযুক্ত আরব আমিরাত, তারপরে আপনার মরক্কো, এরপর সুদান, এরা কিন্তু এই আব্রাহাম অ্যাকর্ডে সই করেছিল। আব্রাহাম অ্যাকর্ডে যেটা বলা হয়েছে যে ইসরায়েলকে তোমার স্বীকৃতি দিতে হবে এবং ইসরায়েলের নিরাপত্তার বিষয়েও তুমি গ্যারান্টি দিবা। 2 নম্বর হচ্ছে তার বিনিময়ে তোমাকে কিছু মানে আমেরিকা সহ ইসরায়েল সহ তারা কিছু প্রতিশ্রুতি দেবে। এটাই কিন্তু আব্রাহাম অ্যাকর্ড। এই আব্রাহাম অ্যাকর্ড নিয়ে কিন্তু সৌদি আরবের সঙ্গেও কথা চলছিল এবং বলা হয়ে থাকে যে সৌদি আরবও প্রায় নিমরাজি মতো হয়ে গিয়েছিল, যেটা পুরো ভেস্তে গেছে হচ্ছে যে গত বছরের 7ই অক্টোবরের এই ঘটনার পর থেকে। সেই জায়গা থেকে কিন্তু এখন পুরোপুরি চিত্রটা পাল্টে গেছে। ফলে ট্রাম্পের এই জিনিসগুলো কিন্তু আমেরিকানদের দৃষ্টিতে তারা কিন্তু অনেকেই পজিটিভ ভাবে দেখেন যে শুধুমাত্র নেতিবাচক না, ট্রাম্পের অনেকগুলো ইতিবাচক দিকও আছে। আচ্ছা সেলিম খান, একদমই শেষে আপনার কাছে জানতে চাই যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন 5 তারিখে, এর আগে আগাম ভোটের ফল নিয়ে আমরা কথা বলেছি। তো নেতিবাচক ভূমিকা থাকার পরও ট্রাম্পের জনপ্রিয়তা তুঙ্গে, সেটাও আমরা জানলাম, কথা বললাম সে বিষয়ে। কমলা হ্যারিস কি এখানে সুযোগ পাবে, কি মনে হয়? কমলা হ্যারিস কিন্তু মানে কি বলবো, এটা হচ্ছে আপনার কমলা হ্যারিসকে যে জায়গা থেকে আনা হয়েছে কোনো রকম প্রস্তুতি ছাড়া, ডেমোক্র্যাটরা যে পজিশন থেকে তাকে এনে যে প্রেসিডেন্ট রেসে মতন একটা উত্তপ্ত জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন, সেই জায়গায় কিন্তু কমলা যেভাবে তার জনপ্রিয়তা বা স্বাক্ষর এখনো পর্যন্ত রেখেছেন, এটা কিন্তু প্রশংসার দাবি রাখে। কমলা হ্যারিসকে যদি আমরা বলি তাহলে তিনি হয়তো মানে বিরাট প্রতিশ্রুতি এই মুহূর্তে দিতে পারেন নাই বা সেইভাবে করেন, কিন্তু তিনি কিন্তু একটা জিনিস করেছেন যে আমেরিকার নারীদের জন্য তিনি কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। এবং যদি কমলা হ্যারিস ভোটে যেতেন তাহলে আমরা ধারণা করব যে আমেরিকার নারীরা তার পেছনে এসে দাঁড়িয়েছেন, যে কারণে যে পুরুষ নির্ভর বা পুরুষ আধিপত্যবাদী একটি সমাজে একজন নারীর প্রেসিডেন্ট হওয়া বা মূল কারিগর কিন্তু হবেন আমেরিকান নারীরা। সেক্ষেত্রে কমলা হ্যারিস হয়তো বিরাট মানে চমক লাগানোর, মানে আমি বলছি গ্ল্যামারাস কোনো না, যে সেন্সে আপনার বিল ক্লিন্টন বা বারাক ওবামা ছিলেন সেই সেন্সে হয়তো কমলা হ্যারিস ওই মাপেন না। কিন্তু কমলা হ্যারিস আবার খুব খারাপ যে হবেন এইটাও কিন্তু না, কারণ তার মধ্যেও কিছু গুণ আছে, যে গুণের কারণে একজন অভিবাসী বাবা মা, যার দুইজনই অভিবাসী, একজন আপনার থেকে ওয়েস্ট ইন্ডিয়ান দ্বীপপুঞ্জ থেকে গিয়েছিলেন, একজন তার মা গিয়েছিলেন ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্য থেকে। তো এইরকম একজন অভিবাসী পরিবারের সন্তান হিসাবে তিনি নিজেকে যে জায়গা থেকে যে আমেরিকার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন, তার মধ্যে অবশ্যই কিছু গুণাবলী আছে, যে গুণাবলীর কারণে কিন্তু কমলা হ্যারিস যদি জিতে যান সেটাও মানে কোনো আশ্চর্য হওয়ার কথা থাকবে না। তবে এটা প্রমাণ করে কমলা হ্যারিস যদি জিততে নাও পারেন, তাহলে এটা তিনি প্রমাণ করে ছেড়েছেন যে ডেমোক্র্যাট দলে একমাত্র তিনিই ছিলেন যিনি ট্রাম্পের মতন লোকের সঙ্গে একটা লড়তে পারেন। ধন্যবাদ সেলিম খান। আজ এ পর্যন্তই। দেশ বিদেশে যে কোনো খবর জানতে সঙ্গে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের। ভিজিট করুন itbvd.com।